আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তো তোমাদের জন্য আজকে কম্প্যাক্ট বায়োলজি সিরিজের ওয়ান শট সিকিউ ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব টিস্যু এবং টিস্যু তন্ত্র নিয়ে। তো এই চ্যাপ্টার থেকে দেখবা প্রত্যেকটা এইচএসসি পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং তুমি যদি একটু ধীরে সুস্থে প্রশ্নগুলোর অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে কমন সব টপিক থেকেই কিন্তু প্রশ্নগুলো সচরাচর এসে থাকে। তো আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো এই টপিক থেকে যদি আমরা প্রথম যে সিকিউ প্রশ্ন এখান থেকে আসতে পারে, অর্থাৎ 3 নাম্বার অথবা 4 নাম্বারের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভাজক এবং স্থায়ী টিস্যুর তুলনামূলক বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা জানি যে ভাজক টিস্যু বলতে আমরা কি বুঝে থাকি। ভাজক টিস্যু বলতে আমরা বুঝে থাকি যেই টিস্যুটা বারবার বিভাজিত হতে পারে, আর স্থায়ী টিস্যু বলতে আমরা কি বুঝি, যে টিস্যুটা কোনোভাবেই বিভাজিত হয় না। এই ভাজক এবং স্থায়ী টিস্যুর তুলনামূলক বিশ্লেষণটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে ভাজক টিস্যু ভার্সেস স্থায়ী টিস্যু। প্রথম আমাদের যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাজক টিস্যু বনাম স্থায়ী টিস্যু। তাহলে চলো আমরা প্রথমে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো নিয়ে আগে আলোচনা করি, তাহলে আমাদের জন্য এই আলোচনা করাটা খুবই ইজি হবে। ওকে, আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব? তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব। ভাজক টিস্যু, এবং একটা ব্যাপার কি, তোমরা আসলে খাতায় এভাবেই লিখতে পারবা। ঠিক আছে, আমি এমনভাবেই এই সিকিউ প্রশ্নগুলার লিখে দিব তোমাদের জন্য এবং লিখে লিখে আমি পড়াবো, যাতে তোমাদের ক্লাস করতে করতেই ব্যাপারগুলা বেশিরভাগ একদম ক্লিয়ার হয়ে যায়, পরে বই থেকে জাস্ট দেখে নিবা। ওকে, আর আমি যে যে পয়েন্টগুলো আলোচনা করব সেই পয়েন্টগুলো তুমি যদি খাতায় প্রেজেন্ট করতে পারো তাহলে দেখবা ফুল নাম্বার তুমি ইনশাল্লাহ এনশিওর করতে পারবা। আচ্ছা, এবং আজকে আমরা চিত্র নিয়েও কিন্তু কথাবার্তা বলবো, চিত্র কিভাবে আঁকতে হয় এটা আমি নিজে বোর্ডে এঁকে দেখাবো। সো একদম শেষ পর্যন্ত ভিডিওতে থাকো। নর্মালি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের মূল, এই দুইটা জিনিস আমাদের চিত্র আঁকা লাগে। সো আমরা কিন্তু এই মূল এবং কাণ্ডের প্রস্থচ্ছেদের যে টিস্যুগুলো আছে সবগুলো একদম বোর্ডে এঁকে এঁকে দেখব। তাহলে ভাজক টিস্যুর ক্ষেত্রে আমাদের প্রথম বৈশিষ্ট্য কি হবে? ভাজক টিস্যুর ক্ষেত্রে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। ভাজক টিস্যুর কোষগুলো কি হয়? বিভাজনে সক্ষম হয়। ভাজক টিস্যুগুলোর আকার আকৃতি কিরকম এখন তুমি বলো। এই ভাজক টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলো সাধারণত কিরকম হয়? কোষগুলো নিয়মিত আকৃতির হয়। তো নিয়মিত আকৃতি বলতে আমরা কি বুঝে থাকি? হতে পারে সেটা গোলাকার, হতে পারে সেটা হতে পারে ষড়ভুজাকৃতির হতে পারে, মানে সবগুলা কোষ মোটামুটি একই ধরনের আকার এবং আকৃতি সম্পন্ন হয়ে থাকে। তো আমরা জানি যেহেতু এরা উদ্ভিদ কোষ, অবশ্যই এদের কি থাকবে? কোষ প্রাচীর থাকবে না? এখন ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে হচ্ছে পাতলা। ভাজক টিস্যুর কোষ প্রাচীর কেমন থাকে? ভাজক টিস্যুর কোষ প্রাচীর থাকে পাতলা, এবং সেই কোষ প্রাচীরে আমরা শুধুমাত্র সেলুলোজ পেয়ে থাকি। ওকে, ভাজক টিস্যুর কোষ প্রাচীর কি নির্মিত? ভাজক টিস্যুর কোষ প্রাচীর হচ্ছে পাতলা এবং সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত হয়ে থাকে। এরপরে আমরা পড়ব এই যে ভাজক কোষগুলো থাকে তাদের নিউক্লিয়াসের ব্যাপারটা কিরকম। ভাজক কোষগুলোর নিউক্লিয়াস হয়ে থাকে বড়। ভাজক কোষের নিউক্লিয়াস কিরকম হবে? নিউক্লিয়াস হয়ে থাকে বড়। কেন বড় হয়ে থাকে? এর পাশাপাশি আরো একটা ব্যাপার আমাদের জানতে হবে যে ভাজক টিস্যুর যে কোষ থাকে তাদের সাইটোপ্লাজম হয়ে থাকে ঘন প্রকৃতির। এখন আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কেন নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন, এই দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। এর কারণ হচ্ছে মেইন কথা, আমাদের যেই ভাজক কোষটা আছে এই ভাজক কোষগুলার বিপাকীয় হার অনেক বেশি থাকে। বিপাকীয় হার কি থাকে? বিপাকীয় হার হচ্ছে অনেক বেশি থাকে। এখন আমরা একটু আলোচনা করি বিপাকীয় হার বলতে আমরা কি বুঝি। কোনো একটা কোষের মধ্যে যত ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় সবগুলোকে আমরা একসাথে বলে থাকি বিপাক অথবা মেটাবলিজম। তো বিপাক প্রক্রিয়াটা মেইনলি নিয়ন্ত্রণ করে থাকে কে? মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে, কারণ সেটা শক্তি উৎপাদন করবে। নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে থাকে, এবং সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম থাকে। যেহেতু ভাজক টিস্যুর কোষগুলার বিপাকীয় হার অনেক বেশি হয়, এই জন্য নিউক্লিয়াসটাও বড় থাকতে হয় এবং তাদের সাইটোপ্লাজম ঘন হতে হয়। এবার একটা ব্যাপার একটু খেয়াল করো, যেহেতু এদের কোষ প্রাচীর হয়ে থাকে পাতলা এবং ভাজক টিস্যুর কোষগুলার বিপাকীয় হার অনেক বেশি হয়ে থাকে, সেই জন্য এই ভাজক
টিস্যুর ক্ষেত্রে কোষগুলোর মধ্যবর্তী যে ব্যবধান, যেটাকে আমরা বলে থাকি আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। আন্তঃকোষীয় ফাঁকা জায়গা কি করে না? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা হচ্ছে থাকে না। ঠিক আছে, কোষগুলোর মধ্যে কোনো বিভাজন থাকে না। এবার ভাজক কোষ সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন, তোমার ভাজক টিস্যু সংক্রান্ত যে প্রশ্নই আসুক না কেন, তুমি সেখানে অবশ্যই একটা ভাজক টিস্যুর সুন্দর করে ছবি এঁকে দিবা। এবং ছবি আঁকা খুবই সহজ। ব্যাপারটা কিরকম দেখো, এভাবে আমি ষড়ভুজাকৃতির ধরো 2 থেকে 3টা অথবা 4টা হচ্ছে তুমি ভাজক কোষ দিবা, বড় একটা নিউক্লিয়াস এঁকে দিবা, এবং এদের সাইটোপ্লাজমতে ঘন, সেই সাইটোপ্লাজমটাকে ঘন বোঝানোর জন্য এভাবে হচ্ছে এঁকে দিবা, তুমি ডট ডট দিয়ে দিবা। এই ডট ডটটাই হচ্ছে ঘন সাইটোপ্লাজম। ওকে, ডট ডটটাই হচ্ছে ঘন সাইটোপ্লাজম, বুঝতে পারছো? এবং দেখো এদের কোষ প্রাচীর পাতলা এবং 2টা কোষের মাঝখানে কোনো কিন্তু ফাঁকা জায়গা নাই, অর্থাৎ আন্তঃকোষীয় কোনো ফাঁকা জায়গা কিন্তু নাই। এরপরে আসো, আমরা জানি যে উদ্ভিদ কোষের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোষ গহ্বর। কিন্তু ভাজক টিস্যুর কোষ গহ্বর অনুপস্থিত অথবা ছোট। ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষ গহ্বরটা অনুপস্থিত অথবা কি, অথবা ছোট প্রকৃতির হয়ে থাকে। এবার আসো, যে কোনো উদ্ভিদ কোষের মধ্যে হোক বা প্রাণী কোষের মধ্যে হোক, আমরা জানি কি থাকে, সঞ্চিত পদার্থ বা বর্জ্য পদার্থ থাকে। কিন্তু ভাজক কোষগুলো একটু আলাদা। ভাজক কোষগুলোর বিপাকীয় হার অনেক বেশি হওয়ার কারণে এদের কোনো সঞ্চিত অথবা বর্জ্য পদার্থ কিন্তু থাকে না। সঞ্চিত পদার্থ থাকে না, বর্জ্য পদার্থ কি হবে না? বর্জ্য পদার্থ কিন্তু থাকবে না। ওকে, সঞ্চিত পদার্থও থাকবে না, বর্জ্য পদার্থও থাকবে না। এরপরে আমাদের মোটামুটি ভাজক কোষ সংক্রান্ত যতগুলা বৈশিষ্ট্য দরকার আছে সবগুলা শেষ। তারপরও আরেকটা বৈশিষ্ট্য আমরা জেনে রাখবো, উদ্ভিদ কোষের আরো একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড। ওকে, কিন্তু ভাজক কোষের ক্ষেত্রে প্লাস্টিডগুলো থাকে প্রোপ্লাস্টিড অবস্থায়। ভাজক কোষের ক্ষেত্রে প্লাস্টিডগুলো কি অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ওকে, ভাজক টিস্যুর ক্ষেত্রে আমাদের প্লাস্টিডটা কি অবস্থায় থাকে? প্লাস্টিডটা থাকে হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থায় থেকে থাকে। তো এভাবে আমরা ভাজক টিস্যুর যতগুলা বৈশিষ্ট্য আছে সবগুলা বৈশিষ্ট্য সুন্দর মতো শিখে ফেলবো, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের স্থায়ী টিস্যুর মধ্যে। আমরা এখন জানবো যে আমরা এখন জানবো আমাদের স্থায়ী টিস্যুর কি কি বৈশিষ্ট্য আছে। চলো, স্থায়ী টিস্যুর কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা এখন জানবো। স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু। ওকে, ফাইন। তাহলে এবার খেয়াল করো, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো আমাদের এখন শিখতে হবে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্থায়ী টিস্যুর যে কোষগুলা থাকে, কোষগুলা কিন্তু বিভাজনে কি হবে? বিভাজনে অক্ষম। তারা কিন্তু বিভাজিত হতে পারবে না। এই কোষগুলা বিভাজনে কি? এই কোষগুলা বিভাজনে হয়ে থাকে অক্ষম, 1 নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নাম্বার, স্থায়ী টিস্যুর যেই কোষগুলা থাকে সেই কোষগুলো অনিয়মিত আকৃতির হয়ে থাকে। কোষগুলো কি আকৃতির হয়? কোষগুলো হয়ে থাকে অনিয়মিত আকৃতির। ওকে, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, আমাদের ভাজক টিস্যুর কোষ প্রাচীর কিন্তু ছিল পাতলা এবং সেটা ছিল শুধুমাত্র কি নির্মিত? শুধুমাত্র কিন্তু সেলুলোজ নির্মিত ছিল। কিন্তু আমাদের স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষ প্রাচীর হবে হচ্ছে পুরু। তাহলে প্রশ্ন আসে, কোষ প্রাচীর পুরু হওয়ার কারণ কি? কোষ প্রাচীর পুরু হওয়ার কারণ এদের কোষ প্রাচীরে সেলুলোজ তো থাকবেই, এর পাশাপাশি সেলুলোজ তো থাকবেই, এর পাশাপাশি কিন্তু পেকটিনও থেকে থাকে। এই জন্য এদের কোষ প্রাচীর কি হয়? এদের কোষ প্রাচীর হচ্ছে পুরু হয়ে থাকে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যে কোষ প্রাচীরগুলো থাকে সেটা হয়ে থাকে পুরু প্রকৃতির। কারণ কি? কারণ সেলুলোজ তো থাকেই, সাথে কিন্তু পেকটিনও থেকে থাকে। এরপরে আমাদের কোষ প্রাচীরের পরে আমরা চলে যাব কোথায়? এদের নিউক্লিয়াসের ক্ষেত্রে। আমাদের ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা ছিল বড়, কারণ বিপাক হার অনেক বেশি ছিল। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বিপাক হারটা অনেকাংশে কম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে স্থায়ী টিস্যুর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে উদ্ভিদ দেহটাকে দৃঢ়তা প্রদান করা। বুঝতে পারছো? এই জন্য আমরা কি দেখতে পাই? এই জন্য আমরা দেখতে পাই যে স্থায়ী টিস্যুর যেই নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা হয়ে থাকে ছোট। ওকে, নিউক্লিয়াসটা হয়ে থাকে কি? নিউক্লিয়াসটা হয়ে থাকে ছোট এবং এদের সাইটোপ্লাজম হবে
পাতলা, অথবা সাইটোপ্লাজম হবে কিরকম, কম ঘন। সাইটোপ্লাজম কেমন হবে, সাইটোপ্লাজম হবে হচ্ছে কম ঘন, অর্থাৎ একদম কিন্তু অপোজিট, একদম কিন্তু অপোজিট আমাদের, তাই না? আমাদের ভাজক টিস্যুর ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি তার তুলনায় বৈশিষ্ট্যগুলো কিন্তু একদম কি ধরনের, অপোজিট টাইপের হয়ে গেল। ওকে, এরপরে আমরা খেয়াল করি আমাদের এই যে স্থায়ী টিস্যু আছে, এই স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষ গহ্বরটা কেমন হবে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমাদের কোষ গহ্বর হবে হচ্ছে বড়। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষ গহ্বরটা হবে বড়। এখানে আমি একটা ব্যাপার বলি, স্থায়ী টিস্যু কিন্তু দুই ধরনের হয়। ভাজক টিস্যু সবসময় জীবিত ভাজক টিস্যু হয়, মৃত ভাজক টিস্যু বলতে কোনো কথা নাই। কিন্তু স্থায়ী টিস্যুর যে কোষগুলা দুই ধরনের হতে পারে জীবিত, হতে পারে মৃত। যদি জীবিত স্থায়ী টিস্যু হয়, সাইটোপ্লাজম হয় কম ঘন বা পাতলা, ঠিক আছে। আর যদি হয় মৃত, ঠিক আছে, মৃত স্থায়ী কোষ, মৃত স্থায়ী কোষে প্রোটোপ্লাজম থাকবে না। মৃত স্থায়ী কোষে প্রোটোপ্লাজম বলো বা সাইটোপ্লাজম বলো, এটা থাকবে না। আচ্ছা, যেহেতু আমাদের স্থায়ী কোষের কোষ গহ্বরটা বড় হয়ে থাকে, তাহলে আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে আমাদের এই স্থায়ী কোষের ক্ষেত্রে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ থাকে। তারপরে হচ্ছে যদি আমরা বলি বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ কিন্তু কি হয়, বর্জ্য পদার্থ কিন্তু থাকবে। বুঝতে পারছো? তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা কি পাই, সঞ্চিত পদার্থও পাবো, আমরা বর্জ্য পদার্থও পাবো। এরপরে আমরা একটা ব্যাপার লিখতে পারি যে স্থায়ী টিস্যুর মেইন কাজ হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, উদ্ভিদের কি প্রদান করা, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা। তাহলে এভাবে আমরা দুইটি স্লাইডের মাধ্যমে কি শিখলাম, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি আছে এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি কি আছে। ওকে, এবং এভাবে আমরা কিন্তু প্রথম ইম্পর্টেন্ট যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো, সেটা আমরা শেখার চেষ্টা করলাম। ওকে, তাহলে এর পরের প্রশ্নটাই নর্মালি সিকিউ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগটা তুমি বিশ্লেষণ করো। তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন কি, সেকেন্ড প্রশ্ন হবে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। কি, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। ওকে, তো ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস যখন আমরা পড়ি তখন বেশ কয়েকটা জিনিসের বেসিসে আমাদের শ্রেণীবিন্যাসটা পড়তে হয়। যেমন কি কি জিনিসের বেসিসে আমাদের শ্রেণীবিন্যাস পড়তে হয় একটু খেয়াল করি আমরা। প্রথমে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস হতে পারে কাজ অনুসারে, কাজ অনুসারে হতে পারে। তারপরে আমরা ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস করতে পারি উৎপত্তি অনুসারে, কাজ অনুসারে, তারপরে হতে পারে উৎপত্তি অনুসারে, তারপরে হতে পারে অবস্থান অনুসারে। ওকে, তাহলে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস নিয়ে আমরা যখন আলোচনা করব, এই ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস আমরা কি কিভাবে করতে পারি, ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস আমরা মেইনলি করতে পারি হচ্ছে প্রথমত উৎপত্তি অনুসারে, তারপরে হতে পারে হচ্ছে কাজ অনুসারে, এরপরে হতে পারে অবস্থান অনুসারে, এবং আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে বিভাজন তলের ভিত্তিতে, বিভাজন তলের ভিত্তিতে। ঠিক আছে, বিভাজন তলের ভিত্তিতে। তাহলে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস আমরা এই কয়েকটা জিনিসের বেসিসে শিখবো, একটু খেয়াল করো। প্রথমে আমরা শিখি হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস কি কি আছে। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস হচ্ছে প্রথমত প্রারম্ভিক, প্রারম্ভিক ভাজক টিস্যু, এরপরে হতে পারে প্রাইমারি, এরপরে হতে পারে হচ্ছে প্রাইমারি, এরপরে হতে পারে সেকেন্ডারি, এরপরে হতে পারে সেকেন্ডারি। এখন সবগুলো নিয়ে আমরা অল্প অল্প করে কিছু কথা বলি, জাস্ট কান খোলা রেখে শুনতে থাকো। ওকে, তাহলেই হবে। তাহলে প্রথম যেই ভাগটা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের সূচনা লগ্নে আমরা এই প্রারম্ভিক ভাজক টিস্যু পেয়ে থাকি। উদ্ভিদের সূচনা লগ্নে আমরা কোন ভাজক টিস্যু পাই, প্রারম্ভিক ভাজক টিস্যু পেয়ে থাকি, এবং এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়ে থাকে। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়ে থাকে, এবং পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু থেকে এই সেকেন্ডারি টিস্যুটা উৎপন্ন হয়। বুঝতে পারলাম জিনিসটা? এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। এরপরে আমরা আসবো হচ্ছে অবস্থান অনুসারে।
অবস্থান অনুসারে আমরা যদি ভাগটা খুঁজতে চাই, প্রথমে আসে হচ্ছে আমাদের শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু। আচ্ছা, তারপরে আসে হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, এবং লাস্টে হচ্ছে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু। ওকে, এবার দেখো অবস্থান অনুসারে কি কি, শীর্ষস্থ ভাজক, নিবেশিত ভাজক, পার্শ্বীয় ভাজক। এটার আমরা একটা ডায়াগ্রাম আঁকতে পারি, ব্যাপারটা এরকম, আমি তোমাদের একটু একেই বুঝাই। ধরো এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ডের শীর্ষভাগ, এই কাণ্ডের শীর্ষভাগ অথবা মূলের শীর্ষভাগে নরমালি শীর্ষস্থ ভাজক টিস্যুটা থেকে থাকে। ওকে, তারপরে দেখো উদ্ভিদে মাঝে মাঝে কিছু ভাজক টিস্যু পাওয়া যায়, দেখো এখানে কিছু নতুন নতুন ভাজক টিস্যু পাওয়া যাচ্ছে, এগুলাকে বলে থাকি আমরা নিবেশিত ভাজক টিস্যু। এগুলাকে আমরা কি বলে থাকি, নিবেশিত ভাজক টিস্যু। এরা কিন্তু শীর্ষভাগে নাই, কিন্তু উদ্ভিদের কাণ্ড বা মূলের জায়গায় জায়গায় এই ভাজক টিস্যুটা থাকতে পারে। এরপরে আরেকটা ভাজক টিস্যু হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। দেখো খেয়াল করো, উদ্ভিদের কাণ্ড অথবা মূলের পাশে থাকে হচ্ছে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু। বুঝতে পারলাম, কাণ্ড অথবা মূলের পাশে থাকবে হচ্ছে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন কথা হচ্ছে কোনটার কি কাজ। শীর্ষস্থ ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ মূলে কিংবা কাণ্ডে অথবা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। শীর্ষস্থ ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ওকে, আর পার্শ্বস্থ ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অথবা উদ্ভিদটা মোটা হবে, পাশে বাড়বে সে। ওকে, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে শীর্ষস্থ ভাজক, নিবেশিত ভাজক, পার্শ্বীয় ভাজক, এদের কি আমরা উৎপত্তি অনুসারে কোন ভাগে ফেলতে পারি? খেয়াল করে সুন্দর মতো খেয়াল করো, এই প্রাইমারি ভাজক টিস্যুর একটা এক্সাম্পল হচ্ছে শীর্ষস্থ ভাজক, আরেকটা এক্সাম্পল হচ্ছে নিবেশিত ভাজক। ওকে, প্রাইমারি ভাজক টিস্যুর একটা এক্সাম্পল হচ্ছে শীর্ষস্থ ভাজক, আরেকটা হচ্ছে নিবেশিত ভাজক, দুইটাই প্রাইমারি ভাজক টিস্যুর এক্সাম্পল। আর সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। ঠিক আছে, সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কি, পার্শ্বীয় ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদটা কিরকম হতে পারে। কাজ অনুসারে প্রকারভেদের মধ্যে প্রথমেই মনে রাখতে হবে আমাদের প্রোটোডার্ম। প্রথমে মনে রাখতে হবে হচ্ছে প্রোটোডার্ম। এখন ডার্ম কথার মানে কি রে? ডার্ম কথার মানে কিন্তু হচ্ছে ত্বক। তার মানে প্রোটোডার্মের কি কাজ? প্রোটোডার্মের কাজ হচ্ছে ত্বক সৃষ্টি করা। তো উদ্ভিদের কাণ্ডের অথবা পাতার বাইরের যেই আবরণ সেটাকে আমরা বলে থাকি এপিডার্মিস। উদ্ভিদের কাণ্ড অথবা পাতার বাইরের যেই আবরণ সেটাকে আমরা বলে থাকি এপিডার্মিস। আর উদ্ভিদের মূলের বাইরের যেই আবরণ সেটাকে আমরা বলে থাকি এপিব্লেমা। ওকে, মূলের ক্ষেত্রে ল আছে না, এপিব্লেমাতেও ল আছে, ওভাবে আমরা মনে রাখি। তো উদ্ভিদের কাণ্ড অথবা মূলের আবরণ তৈরি করার দায়িত্ব হচ্ছে প্রোটোডার্মের। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে আমাদের এই কাজের আন্ডারে যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের প্রোক্যাম্বিয়াম। এরপরে আমাদের এটা আন্ডারে কি পড়বে? পড়বে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম। আচ্ছা, তো প্রোক্যাম্বিয়ামের মেইন কাজ কি? প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে ভাস্কুলার বান্ডেল তৈরি করা। প্রোক্যাম্বিয়ামের কাজ কি? ভাস্কুলার বান্ডেল তৈরি করা, অর্থাৎ জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, এই জিনিসগুলো করবে কে? প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়াম কিন্তু কাজ অনুসারে আমাদের ভাজক টিস্যুর একটা প্রকারভেদ, এরা ভাস্কুলার বান্ডেলটা তৈরি করবে। এরপরে আরেকটা প্রকারভেদ আছে, সেটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তো গ্রাউন্ড টিস্যুতন্ত্র জিনিসটা কি? গ্রাউন্ড টিস্যুতন্ত্র উদ্ভিদের দৃঢ়তা বৃদ্ধির সাথে সম্পর্কিত। ঠিক আছে, যেমন উদ্ভিদের কাণ্ডর ক্ষেত্রে আমরা জানি বা মূলের ক্ষেত্রে কর্টেক্স থাকে, তারপরে মজ্জা থাকে, মজ্জা রশ্মি থাকে, এই জিনিসগুলো তৈরি করবে কিন্তু গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে কাজ অনুসারে আমরা দেখলাম ভাজক টিস্যু তিন ধরনের হয়। প্রোটোডার্ম হতে পারে আমাদের, হতে পারে হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এবং হতে পারে কোনটা? হতে পারে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। ওকে, তিনটার তিন ধরনের কাজ। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মেইন কাজ কি হবে? গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ক্ষেত্রে আমাদের মেইন কাজ হবে হচ্ছে দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করা, এটা হবে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের প্রধান কাজ। ওকে, এবার আসো বিভাজন তলের ভিত্তিতে শ্রেণীবিন্যাসটা কিরকম। প্রথম শ্রেণীবিন্যাসটা হচ্ছে মাস ভাজক টিস্যু। এখন মাস ভাজক টিস্যু কথাটার মানে কি? মাস ভাজক টিস্যু কথাটার মানে কি? মাস ভাজক টিস্যু মানে হচ্ছে এই যে কোষগুলা থাকে সেই কোষটা সব দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন ধরো ভ্রূণ,
যেমন ধরো হচ্ছে ভ্রূণ কিংবা রেণুথলি, এগুলো হচ্ছে সব দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই জন্য এগুলাকে বলা হয় মাছ ভাজক টিস্যু। ওকে, এগুলোকে বলা হয় মাছ ভাজক টিস্যু। এবং বইয়ে বলা আছে যে মাছ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদের কি বৃদ্ধি পায়? ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর পরের এক্সাম্পল হচ্ছে আমাদের প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল বলা হয় পাতাকে। পাতায় আমরা দেখতে পাই হচ্ছে প্লেট ভাজক টিস্যু, এবং এই প্লেট ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদ কি হয়? আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে লাস্টে হচ্ছে আমাদের, লাস্টে কোনটা? লাস্টে হচ্ছে আমাদের রিব ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যুর জন্য উদ্ভিদটা জাস্ট দৈর্ঘ্যেই বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন মজ্জারশ্মি, কাণ্ড অথবা মূলের যে মজ্জারশ্মি থাকে সেখানে আমরা এই রিব ভাজক টিস্যু পেতে পারি। ওকে, তাহলে সুন্দর সুন্দর না? সহজ তো লাগতেছে আশা করি। তাহলে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাসটা আমরা এইভাবে পড়ে ফেলবো। কাজ অনুসারে হতে পারে, উৎপত্তি অনুসারেও হতে পারে, অবস্থান অনুসারেও হতে পারে, বিভাজন তলের ভিত্তিতেও হতে পারে। ওকে, এগুলো সবগুলা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, এই জন্য এই টপিকগুলো না পড়ে তুমি পরীক্ষার হলে যাবা না। এবং আমি একটা ব্যাপার বলি, তোমার কাছে সবার কাছেই পড়া খুবই কঠিন একটা কাজ, কিন্তু তারপরও তুমি যখন দাঁতে দাঁত চেপে পড়তে থাকবা, যখন তোমার পড়তে ইচ্ছা করবে না, তারপর তুমি পড়াশোনা করতেছো, তার মানে তুমি তোমার স্বপ্নের পিছনে কাজ করতেছো, তোমার তোমার স্বপ্নের জন্য ছুটতেছো। আমি জানি তোমার হয়তো বা এই শ্রেণীবিন্যাসটা কঠিন লাগতে পারে, তোমার হয়তো বা বায়োলজি সহজ লাগে কিন্তু ম্যাথ কঠিন লাগতেছে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ম্যাথ সলভ করতে ভয় পাচ্ছ। কিন্তু যখনই তোমার মনে এই ভয়টা কাজ করবে, তখন তুমি বুঝবা যে তোমার এক ধাপ এখন উত্তরণ হতে হবে। তোমার এখন একটা জায়গায় তুমি আটকাই গেছো, এখন তোমার লেভেল আপ করতে হবে। তুমি যদি এক জায়গায় আটকায় থাকো, তোমার রেজাল্ট কি উন্নতি হবে কোনো? তুমি কি প্রতিযোগিতায় থাকতে পারবা? পারবা না। সেজন্য কঠিন জিনিসটাকে আমাদের ফেস করতে হবে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং এত বড় আমরা হইছি আসলে, নিজেদের দায়িত্ব নিজেদের বুঝে নিতে হবে। এখন আসলে কেউ তোমাকে মানে বকুনি দিয়ে, বকা দিয়ে পড়তে বসাইতে পারবে না। ওকে, তুমি যখন ছোট খোকা ছোট খুকি ছিলা, তখন তোমাকে বকা দিলে তুমি কান্নাকাটি করে যেভাবেই হোক পড়তে বসতা, বাট এখন তুমি এখন একরোখা, তুমি এখন জেদি অনেক, তাই না? তো তোমার মনে হয় তোমাকে কন্ট্রোল করার মতো কেউ নাই। কথা সত্যি, তোমার কন্ট্রোল তোমার নিজের হাতে। সেজন্য যেই টপিকটাই ভাই কঠিন লাগুক না কেন, নিজেকে নিয়ে বসো। যদি কোনো একটা টপিক কঠিন লাগে, একবার জিনিসটা পড়ো, তারপরে সঙ্গে সঙ্গে একটা সাদা পৃষ্ঠা নাও, সাদা পৃষ্ঠায় সঙ্গে সঙ্গে যেই যেই জিনিসগুলো তোমার মনে আছে এই টপিকটা থেকে, তুমি জাস্ট ওই টপিক, ওই নামগুলো জাস্ট লিখে ফেলো। এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, বুঝতে পারছো? তুমি তাহলে শিখবা আস্তে আস্তে, এবং থেকে শিখা যে জিনিসটা সেটা আমাদের মাথায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপরে তুমি কাউকে বুঝাবা, সেটা তুমি দেয়ালের দিকে তাকাই বলতে পারো যে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস তো এগুলো আছে, কাজ অনুসারে এগুলা, বিভাজন অনুসারে এগুলা। এই ট্রিক্সগুলো তোমরা খাটাবা প্লিজ। এগুলো হচ্ছে সায়েন্স বেকড, মানে পরীক্ষিত স্ট্র্যাটেজি। যখনই যেই সাবজেক্টটাই তুমি ঠেকে যাবা, এই জিনিসগুলো তুমি ফলো করবা, তাহলে দেখবা টপিকটা কম্পারেটিভলি অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন আমরা কমপ্লিট করলাম যে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস কিরকম কি হতে পারে। এবার মাঝে মধ্যে 2-3টা বোর্ডে যে ভাজক টিস্যুর কাজ কি সেখান থেকে প্রশ্ন আসছে। তো তুমি জানো যে শীর্ষস্থ ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়, প্রোটোডার্ম দিয়ে উদ্ভিদের ত্বক তৈরি হয়, প্রোক্যাম্বিয়াম দিয়ে ভাস্কুলার বান্ডেল তৈরি হয়, যেটা উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম কেন দরকার? কাঁচামালটাকে পাতায় নেওয়ার জন্য দরকার। ফ্লোয়েম কেন দরকার? পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের সারা দেহে পৌঁছানোর জন্য দরকার। গ্রাউন্ড টিস্যুতন্ত্র উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে থাকে। ওকে, তারপরে মাস প্লেট রিব ভাজক টিস্যু উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি সাধন করতেছে, তাই না? এক একটা একরকম কাজ। সো তুমি জাস্ট বিভাজনের শ্রেণীবিন্যাসগুলো তুমি যদি জানো, তাহলে দেখবা যে জিনিসটা কাজও তুমি লিখতে পারবা। এটা হচ্ছে বেসিক। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এর পরের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আমাদের কিসের গঠন? আমাদের পানি পত্ররন্ধ্রের গঠন। তাহলে এখন আমরা কি নিয়ে পড়াশোনা করব? এখন আমরা পড়াশোনা করব হচ্ছে পানি পত্ররন্ধ্রের গঠন নিয়ে। চলো, পানি পত্ররন্ধ্রের গঠন। পানি পত্ররন্ধ্রের গঠন, এটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তো আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা ত্বকের কথা চিন্তা করি, যে
এই পানি পত্ররন্ধ্র তুমি সব উদ্ভিদে খুঁজে পাবা না। এই পানি পত্ররন্ধ্র পাওয়া যায় কিসের মধ্যে? ঘটকের মধ্যে। এই পানি পত্ররন্ধ্র পাওয়া যায় কিসের মধ্যে? পানি পত্ররন্ধ্র পাওয়া যায় হচ্ছে ঘটকের মধ্যে। ঘাস, তারপরে হচ্ছে কচু, এরপরে হচ্ছে টমেটো। ওকে, ঘাস, কচু, টমেটো, এদের মধ্যে কি পাওয়া যায়? এদের মধ্যে পাওয়া যায় হচ্ছে পানি পত্ররন্ধ্র। ওকে, এবং এই পানি পত্ররন্ধ্র কই থাকে আসলে? ধরো আমরা যদি একটা পাতা নিই, এই পাতার ঊর্ধ্বত্বক অথবা নিম্নত্বকে পাওয়া যায় পত্ররন্ধ্র। ঊর্ধ্বত্বক বা নিম্নত্বকে পাওয়া যায় পত্ররন্ধ্র, আমরা জানি স্টোমাটা সেটাকে বলা হয়। আর এদিকে পানি পত্ররন্ধ্র কই থাকে তাহলে? পানি পত্ররন্ধ্র থাকে হচ্ছে পাতার কিনারা বরাবর অথবা পাতার শীর্ষে, এরকম থাকে হচ্ছে পানি পত্ররন্ধ্র। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা তো অবস্থানটা বুঝতে পারলাম। তাহলে আমরা এখন এই পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড নিয়ে আলোচনা করব যে এদের গঠনটা কিরকম হয়ে থাকে। আচ্ছা, তো গঠনটা পড়ার আগে আমাদের এটাতে ছবিটা একটু দেখা দরকার। ছবিটা খুবই সহজ। তুমি উদ্ভিদের ত্বক একটু আঁকবা এরকম। আমরা জানি পাতলা প্যারেনকাইমা কোষ দিয়ে উদ্ভিদের ত্বকটা এভাবে আঁকলাম। আচ্ছা, এটা পাতার ত্বক। আমরা জানি কাণ্ড অথবা পাতার বহিরাবরণকে বলা হয় এপিডার্মিস, আর মূলের বহিরাবরণকে বলা হয় এপিব্লেমা। তাহলে এই জায়গাটা তোমার খালি থাকবে। এর একটু নিচ বরাবর এরকম কি দিবা? অনেকগুলা প্যারেনকাইমা কোষ দিয়ে দিবা। তুমি জানো যে প্যারেনকাইমা হচ্ছে এক ধরনের স্থায়ী টিস্যু, এবং প্যারেনকাইমা কোষগুলো নিয়মিত আকার আকৃতির হয়ে থাকে, গোলাকৃতির হয়ে থাকে, কোষ প্রাচীর পাতলা হয়ে থাকে, সাধারণত জীবিত আমরা পেয়ে থাকি। তো এরপরে কি থাকে? এরপরে এই প্যারেনকাইমা কোষের নিচে থাকে এরকম কিছু ট্রাকিড, থাকে। ঠিক আছে, এরকম কিছু কি থাকে? ট্রাকিড থাকে। এখন তুমি এটাকে একটু লেভেলিং করতে পারো। এখন তুমি এটাকে কি করবা? সুন্দর করে হচ্ছে লেভেলিং করতে পারো। আচ্ছা, তো আমরা জানি এই যে ছিদ্রটা আমরা দিলাম সেটাই হচ্ছে আমাদের হাইডাথোড। এইটাকে আমরা বলবো হচ্ছে এপিথেম অথবা এপিথেলিয়াম। আর এটা হচ্ছে আমাদের ট্রাকিড। তাহলে দেখো, এই এপিথেম অথবা এপিথেলিয়াম প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এবং এই প্যারেনকাইমা কোষের নিচ বরাবর ট্রাকিডের শেষ প্রান্তটা উপস্থিত থাকে। এবার তুমি চিন্তা করো, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা এরা আসলে কোথায় থাকে? এরা থাকে কোথায়? এরা থাকে হচ্ছে জাইলেমে। জাইলেমের মেইন কাজ কি? মূল থেকে পানি এবং খনিজ লবণ একদম পাতা পর্যন্ত নিয়ে আসে। তাহলে মূল থেকে যেই পানিটা ট্রাকিড দিয়ে এরকম পাতা বরাবর যাবে, যখন একটু আবহাওয়ার পরিবর্তন হবে তখনই কিন্তু, অথবা শীতের সময় দেখা যায় কি, ঘাস, কচু, টমেটোতে এই পাতার শীর্ষে বা পাতার কিনারা বরাবর ছোট ছোট পানি বিন্দু দেখা যাবে। ওইটা কিসের জন্য হচ্ছে? হাইডাথোডের জন্য হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে সুন্দর আমাদের পানি পত্ররন্ধ্রের গঠন। এবং এবার তুমি একটু খেয়াল করো, এই যে আমি পানি পত্ররন্ধ্রের গঠনটা আমি তোমাদের বললাম, এটা পাওয়া যায় কোথায়? ঘাস, কচু এবং টমেটোর মধ্যে। যে কোনো ছবি যখন আঁকবা অবশ্যই চিত্র লিখে দিবা। চিত্র হচ্ছে হাইডাথোড অথবা পানি পত্ররন্ধ্র। ওকে, তো এই পদ্ধতিটাকে বলা হয় গাটেশন পদ্ধতি। পদ্ধতিটাকে কি বলা হয়? পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে গাটেশন। পদ্ধতিটাকে বলা হয় কি? পদ্ধতিটাকে বলা হয়ে থাকে গাটেশন। মনে থাকবে, পদ্ধতিটাকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে গাটেশন বলা হয়ে থাকে, অথবা হাইডাথোড দিয়ে পানি বের হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় গাটেশন। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি প্রশ্ন শিখলাম? ভাজক টিস্যু ভার্সেস স্থায়ী টিস্যু, তারপরে পড়লাম ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস, তারপরে আমরা পানি পত্ররন্ধ্রের গঠনটা দেখলাম। এরপরে প্রশ্নটা আমাদের কি আসতে পারে? এরপরের ক্ষেত্রে আমাদের মেইনলি আমরা চলে যাব হচ্ছে মূল এবং কাণ্ডের গঠনের যে প্রস্থচ্ছেদগুলা সেখানে। তবে তার আগে মাঝে মধ্যে একটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। কি বললাম? সেটা হচ্ছে কোনটা? ভাস্কুলার বান্ডেল। তাহলে চলো, ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস নিয়ে আমাদের প্রশ্ন আসে। ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস। ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস, এটা পরীক্ষায় আসবে। তাহলে আমরা জানি যে ভাস্কুলার বান্ডেল বলতে আমরা বুঝবো জাইলেম এবং ফ্লোয়েম। তবে
জাইলেম ফ্লোয়েম কিভাবে অবস্থান করে অথবা এদের মাঝখানে ক্যাম্বিয়ামের উপস্থিতি আছে কিনা সেটার উপর ভিত্তি করে কিন্তু ভাস্কুলার বান্ডেলগুলা এক একটা এক এক রকমের হয়ে থাকে। তো আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করি। আমরা জানি যে প্রথম যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। সেটা কোনটা? সেটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। তো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কথাটার মানে কি? সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম একই সাথে অবস্থান করে, অথবা বইয়ের ভাষায় আমরা বলতে পারি যে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে। তাহলে যদি আমরা দেখি যে এখানে কিভাবে অবস্থান করে জাইলেম ফ্লোয়েমটা, ধরো আমি নীল কালি দিয়ে বুঝবো হচ্ছে জাইলেম, এটা হচ্ছে আমাদের জাইলেম, আর এই সবুজ কালি দিয়ে তুমি বুঝলে হচ্ছে ফ্লোয়েম। তাহলে দেখলা কি যে জাইলেম এবং ফ্লোয়েম তারা একই সাথে অবস্থান করতেছে, এটাই হচ্ছে আমাদের সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। ওকে, তো এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের সমপার্শ্বীয় আর আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। ওকে, এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলে থাকি হচ্ছে সমপার্শ্বীয়, আর একটাকে বলবো হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, সমপার্শ্বীয় একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবার তুমি খেয়াল করো সমপার্শ্বীয় কথাটার মানে কি? সমপার্শ্বীয় মানে জাইলেম আর ফ্লোয়েম একসাথে অবস্থান করতেছে, এটা হচ্ছে সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় কথার বলতে আমরা কি বুঝি? সমদ্বিপার্শ্বীয় কথার মানে হচ্ছে জাইলেমটা ধরো এভাবে মাঝখানে থাকে আর ফ্লোয়েমটা হচ্ছে এরকম দুই পাশে থাকে, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে জাইলেম, এটা মাঝখানে আছে, আর দুই পাশে থাকবে হচ্ছে ফ্লোয়েম। দুই পাশে কি থাকবে? দুই পাশে থাকবে হচ্ছে এরকম ফ্লোয়েম। ঠিক আছে, দুই পাশে থাকবে কি? দুই পাশে থাকবে হচ্ছে ফ্লোয়েম। ওকে, তাহলে ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে পড়লাম যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আছে, সেখানে জাইলেম এবং ফ্লোয়েমেরা একই সাথে অবস্থান করে থাকে। তো এই সংযুক্তটাকে আমরা দুই ভাগে ভাগ করি, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়তে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করে, একই ব্যাসার্ধে থাকবে, নো কনফিউশন। সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে আমরা কি দেখি? মাঝখানে যদি জাইলেম থাকে তো দুই পাশে ফ্লোয়েম অবস্থান করে। ওকে, এবার আমাদের দেখতে হবে যে ক্যাম্বিয়াম কোথায় থাকে, ক্যাম্বিয়াম কোথায় থাকে না, সেই ব্যাপারটা আমরা এখন একটু বুঝবো। চলো, তো সেক্ষেত্রে প্রথমে আমরা মনে রাখবো এই সমপার্শ্বীয়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে মুক্ত, আরেকটাকে হচ্ছে বদ্ধ। তো একটা হতে পারে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, আরেকটা হতে পারে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তো খেয়াল করো মুক্ততে কি আছে? মুক্ততে আছে হচ্ছে ক, আর ক মানে হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে মুক্ত ভাস্কুলার বান্ডেলে কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। তাহলে আমি ধরো হলুদ কালারে একটা ক্যাম্বিয়াম এখানে দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো বদ্ধ। বদ্ধতে কি থাকবে না? বদ্ধতে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। ওকে, এবার উদাহরণটা একটু জেনে নিই আমরা। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আমরা কোথায় পাবো? একবীজপত্রী, একবীজপত্রী কাণ্ডে, একবীজপত্রী কাণ্ডে আমরা পাই বদ্ধ সমপার্শ্বীয়, কোনো ক্যাম্বিয়াম এখানে থাকবে না। অন্যদিকে যদি আমরা বলি যে এই মুক্ত সমপার্শ্বীয় আমরা কই পাই? এটা পেয়ে থাকি হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা পেয়ে থাকি মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা ক্যাম্বিয়ামটা খুঁজে পাবো। এবার দেখো সমদ্বিপার্শ্বীয় কোথায় পাওয়া যায়? সমদ্বিপার্শ্বীয় পাওয়া যায় কুমড়া, তারপর হচ্ছে কুমারিকা, কুমারিকা, এদের যে ভাস্কুলার বান্ডেল এরা হয়ে থাকে সমদ্বিপার্শ্বীয় প্রকৃতির। মজার কথা হচ্ছে যে সমদ্বিপার্শ্বীয় মানেই ক্যাম্বিয়াম থাকবেই,
সমদ্বিপার্শ্বীয় মানে কি থাকবে? সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে। তাহলে দেখছো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আমি দুই দিকেই দুইটা ক্যাম্বিয়াম দিয়ে দিছে হলুদ কালারের। এই হলুদ কালারটা কি? এটা হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, বুঝতে পারলাম? তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে কাণ্ডে, কারণ মূলের কোথাও আমরা কিন্তু এই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাই নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাই এর পরের স্লাইডে। এর পরের স্লাইডে আমরা কি শিখব? এখন আমরা তো আগেরটায় সংযুক্ত দেখলাম, তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডেল। ওরিও ভাস্কুলার বান্ডেল। তো ওরিও ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে একটাই কথা, ওরিও ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে প্রথমত একটাই কথা যে এখানে জাইলেম এবং ফ্লোয়েম এরা আলাদা গুচ্ছাকারে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম একসাথে থাকবে না। এখানে কি বলতে হবে? বলতে হবে যে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম আলাদা থাকে, আলাদা থাকে। তার মানে ধরো আমাদের যদি ভাস্কুলার বান্ডেল আমি আঁকতে চাই, তাহলে ধরো আমি এখানে কিছু এরকম জাইলেম দিলাম, এভাবে কিছু জাইলেম দিলাম, এদের মাঝখানে আমার কি দিতে হবে? এদের মাঝখানে এভাবে ফ্লোয়েম আঁকতে হবে। এদের মাঝখানে এভাবে কি আঁকতে হয়? ফ্লোয়েম আঁকতে হয়। বুঝতে পারছো? তাহলে এই সবুজগুলো হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। আর এই যে সাদাগুলা আছে, সাদাগুলা কি? সাদাগুলা হচ্ছে আমাদের জাইলেম। বুঝতে পারছো? তাহলে ওরিও ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম তারা আলাদাভাবে থাকবে এবং এখানে কোনো ক্যাম্বিয়ামের কোনো কাহিনী নাই। তো ওরিও ভাস্কুলার বান্ডেলের উদাহরণ কোথায়? মূলে পাওয়া যায় ওরিও ভাস্কুলার বান্ডেল। কি পাওয়া যায়? মূলে কি পাওয়া যায়? মূলে পাওয়া যায় হচ্ছে আমাদের ওরিও ভাস্কুলার বান্ডেল। মনে থাকবে জিনিসটা? মূলে কি পাওয়া যায়? মূলে পাওয়া যায় হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, মূলে পাওয়া যায় কি? মূলে পাওয়া যায় হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডেল। ওকে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা আমরা এখানে পড়লাম। এরপরে আমরা আরেকটা আমাদের এক্সাম্পল পড়তে হয়, সেটা হচ্ছে কোনটা? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। সেটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। চলো এবার আসো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল বলতে আমরা কি বুঝি আসলে? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল মানে দুই টাইপের আছে। একটাকে আমরা বলে থাকি হেড্রোসেন্ট্রিক। একটাকে কি বলবো আমরা? হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম মাঝে থাকে। হেড্রোসেন্ট্রিক মানে কি? হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম থাকবে হচ্ছে কেন্দ্রে, আর এর চারপাশে ফ্লোয়েম থাকে। যেমন আমি যদি আঁকি এরকম, হলুদ কালারটা হচ্ছে আমাদের জাইলেম, তাহলে এর পাশে এর চারদিকে ধরে এরকম আমি সবুজ রঙের ফ্লোয়েম দিলাম। তাহলে কি দিলাম আমি এখানে? হলুদ রঙেরটা হচ্ছে আমাদের জাইলেম। এই জাইলেমটা যেহেতু কেন্দ্রে আছে আর তার চারদিকে যেহেতু ফ্লোয়েম আছে, সেজন্য এদেরকে বলা হবে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। ওকে, এই জন্য এটাকে কি বলা হবে? এই জন্য এটাকে বলা হবে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। আচ্ছা, এর পাশাপাশি আরেক টাইপের কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আছে, সেটাকে বলা হয় ল্যাপ্টোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। তো ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের ঠিক উল্টাটা, এখানে ফ্লোয়েম থাকবে হচ্ছে কেন্দ্রে। ফ্লোয়েম থাকে কোথায়? ফ্লোয়েম থাকবে হচ্ছে কেন্দ্রে। বুঝতে পারছো? তাহলে ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলে ফ্লোয়েম থাকে কেন্দ্রে, আর হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলে জাইলেম থাকবে কেন্দ্রে। এই শেষ। তাহলে এভাবে আমরা ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাসটা সুন্দর করে শিখে ফেললাম। সংযুক্ত দেখলাম, এরপরে ওরিও দেখলাম, এরপরে আমরা দেখলাম হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে? পারবো না? আশা করি ইনশাল্লাহ পারবো। তাহলে এর পরের প্রশ্ন আমাদের কি আসে? এর পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। এখন আমরা কি শিখবো? আমরা এখন ছবি আঁকবো। একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। এখন আমরা এটার ছবি আঁকবো এবং এই ছবিটা খুব ইম্পর্টেন্ট।
3 স্টার 5 স্টার যত ইচ্ছে স্টার তুমি দিতে পারো, কারণ এই ছবিটাই কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, তাহলে আমরা এখন কি আঁকবো? একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ নিয়ে আমরা এখন আঁকবো। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে চলো আমরা এখন সুন্দর করে করে ব্যাখ্যা করে করে আঁকবো। ঠিক আছে, এইখান থেকে যে প্রশ্নই তোমার আসুক যেন আমাদের মিস না হয়। খেয়াল করো প্রথমত, এবং আমি জানি যে অনেকে এটা কেন অ্যান্সার করো না, কারণ ছবি বুঝতে পারো না, এবং ছবির মধ্যে অনেক লজিক আছে কিন্তু। সো লজিক সহকারে আমরা একটু আঁকি, তাহলে দেখবা আঁকাটা সুন্দর হবে। তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে? প্রথমে আমাদের এরকম আমরা কি দিব? মূলের বহিরাবরণ। এভাবে আমরা দিব হচ্ছে মূলের বহিরাবরণ। ঠিক আছে, এখানে আমি একটু মার্কও একসাথে করে ফেলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মার্কিংটা করি সাদা দিয়ে। তাহলে ধরো মূলের যে বহিরাবরণ সেটাকে আমরা বলে থাকি এপিব্লেমা। এপিব্লেমা। আচ্ছা, এবার দেখো এই যে আমাদের মূল আছে, মূলের ক্ষেত্রে এপিব্লেমার উপরে কিরকম থাকে? এরকম মূল রোম থাকে। এবং একটা ব্যাপার কি, আমরা জানি যে মূল রোম হয়ে থাকে এককোষী, কিন্তু কাণ্ডরোম হয়ে থাকে বহুকোষী। মনে থাকবে? আচ্ছা, তাহলে এদের এটা কি? এটা হচ্ছে এদের এককোষী মূল রোম। এককোষী মূলরোম আমরা এখানে আঁকলাম। ঠিক আছে, তাহলে এককোষী মূলরোম আঁকলাম, এরপর হচ্ছে আমরা এপিব্লেমা আঁকবো। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো, কাণ্ডের ক্ষেত্রে দেখা যায় কি যে এই এপিব্লেমার পরে মানে বহিরাবরণের পরে একটা স্পেশাল ত্বক থাকে, সেটাকে বলা হয় অধোত্বক অথবা হাইপোডার্মিস। কিন্তু মূলে কোনো অধোত্বক থাকে না। একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক, মূলে কোনো কি থাকবে না? অধোত্বক থাকবে না। মূলে আমরা ডিরেক্ট চলে যাব কোথায়? ডিরেক্ট চলে যাব হচ্ছে কর্টেক্সে। তাহলে এখন তুমি অনেকগুলা প্যারেনকাইমা কোষ নাও, আমরা এখানে টোটাল 5 স্তরের প্যারেনকাইমা কোষ নিব। আরো বেশিও নেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু 5 স্তর নিলেই মোটামুটি এনাফ। আর এটা ছোট করে নিলে ভালো হইতো। যাই হোক 4 স্তর নিই, কারণ পরবর্তীতে আমাদের আবার ভাস্কুলার বান্ডে লাগতে হবে, তাই না? তাহলে মনে রাখবা যে এই যে এতটুকু আমাদের অংশটা, এটা কি? এটা হচ্ছে আমাদের বহু স্তর বিশিষ্ট বহুস্তরী কর্টেক্স। বুঝতে পারছো? এটা হচ্ছে কর্টেক্স। এবং একটা ব্যাপার জেনে রাখো এখানেই, যে মূলের ক্ষেত্রে কর্টেক্সটার অনেকগুলো স্তর থেকে থাকে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে এই কর্টেক্স হয়ে থাকে কম স্তর বিশিষ্ট। ওকে, এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? দেখো, কাণ্ডে তো অধোত্বক থাকে, তাই না? এজন্য ত্বকের পুরুত্ব ওই অধোত্বক দিয়ে মোটামুটি অল্প একটু কাভার হয়, যার জন্য কর্টেক্স অল্প কয়েকটা হলেও কোনো সমস্যা নাই। কিন্তু মূলের ক্ষেত্রে কর্টেক্সটা অনেকগুলো স্তর হতে হয়, কারণ তাদের তো অধোত্বক থাকে না। তো এই লজিকটা দিয়ে আমরা মাথায় রাখতে পারি। ওকে, এই লজিকটা দিয়ে আমরা কি করতে পারি? এই লজিকটা দিয়ে আমরা হচ্ছে মাথায় রাখতে পারি। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে আমরা কি আঁকবো? এরপরে আমরা আঁকবো হচ্ছে এই কর্টেক্সের পরেই এভাবে একটা সুন্দর করে একটা সার্কেল দিয়ে দিই। এটা সার্কেলের মতো করে আমরা আঁকি। ঠিক আছে, সার্কেলের মতো করেই আমরা একটু আঁকি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে, এই ধরো একটা সার্কেল দিলাম। এই যে আমাদের সার্কেল, এই সার্কেলটা হচ্ছে পরিচক্র। এই সার্কেলটা কি? এই সার্কেলটা হচ্ছে পরিচক্র। এই সার্কেলটা হচ্ছে আমাদের পরিচক্র, এক স্তরী পরিচক্র। এখন আমি বলছি প্রত্যেকটা কথার অবশ্যই লজিক থাকতে হবে। মূলের ক্ষেত্রে যেই পরিচক্র থাকে সেটা এক স্তরী হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, মূলের ক্ষেত্রে পরিচক্র হয় এক স্তরী। দ্বিবীজপত্রী কাণ্ডে পরিচক্র হয়ে থাকে বহুস্তরী। দ্বিবীজপত্রী কাণ্ডে পরিচক্র হবে বহুস্তরী। আর একবীজপত্রী কাণ্ডে কোনো পরিচক্রই আমরা পাবো না। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করি, এই যে পরিচক্রের বাইরে আমাদের কি থাকবে? পরিচক্রের বাইরে আমাদের কোষের একটা এরকম লেয়ার থাকে। এই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে অন্ততক অথবা এন্ডোডার্মিস। অন্ততক অথবা এন্ডোডার্মিস। তাহলে এটা কি? এটা হচ্ছে অন্ততক অথবা
এন্ডোডার্মিস। ওকে, এটা হচ্ছে আমাদের অন্ততক অথবা এন্ডোডার্মিস। কারণ এন্ডো কথার মানেই হচ্ছে অন্ত। এন্ডো কথার মানে কি? এন্ডো কথার মানে হচ্ছে অন্ত বা ভেতরে থাকা। এন্ডো কথার মানে হচ্ছে অন্ত অথবা ভেতরে থাকা। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরিচক্র দিয়ে দিলাম, একস্তরী পরিচক্র। এরপরে তুমি আসো আমাদের, যেহেতু মূলের ভাস্কুলার বান্ডেল তুমি আঁকতেছো, তো মূলে পাওয়া যায় ওরিও ভাস্কুলার বান্ডেল। তো ওরিও ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে আমরা জানি যে জাইলেম কই থাকবে? জাইলেম আর ফ্লোয়েম এরা কিন্তু আলাদা আলাদাভাবে উপস্থিত থাকবে। জাইলেম এবং ফ্লোয়েম তারা কি থাকবে? জাইলেম এবং ফ্লোয়েম থাকবে হচ্ছে আলাদা আলাদাভাবে উপস্থিত থাকবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করো, আমি একে বোঝাচ্ছি আগে। এই সবুজ দিয়ে আমি বোঝাচ্ছি কি? সবুজ দিয়ে আমি বোঝাবো হচ্ছে আমাদের মূলের ভাস্কুলার বান্ডেলের জাইলেম। ওকে, 1 2 3 4 5 6 6 অথবা 6-এর অধিক। ওকে, আমি বুঝাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর হচ্ছে ধরো কমলা কালি দিয়ে আমি আঁকলাম হচ্ছে ফ্লোয়েমটা এঁকে ফেললাম, এভাবে হচ্ছে আমি ফ্লোয়েম আঁকলাম, ফ্লোয়েম ফ্লোয়েম। তাহলে দেখো, এটা একটা ওরিও ভাস্কুলার বান্ডেল। কারণ কি? কারণ জাইলেমটা আর ফ্লোয়েমটা তারা কিন্তু আলাদা আলাদাভাবে কি করতেছে? তারা হচ্ছে আলাদা আলাদাভাবে অবস্থান করতেছে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, আমি এই জাইলেমটা তো শুধুমাত্র একটা গোল্লা দিলেও হইতো, কেন একটা গোল্লা দিলাম না? এখানে দেখো, কেন্দ্রের দিকে জাইলেমের যেই অংশটা আছে সেই কোষটা কিন্তু একটু বড়, ঠিক আছে? আর অন্যদিকে পরিধির দিকে খেয়াল করো, বা পেরিসাইকেলের দিকে জাইলেমের যে কোষটা আছে সেটা হচ্ছে ছোট। তার মানে জাইলেমের মধ্যে আমাদের দুই টাইপের জাইলেম আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে বড় কোষ গহ্বর যুক্ত অথবা বড় যে কোষটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি মেটাজাইলেম। এটা তোমার মার্কিং করা দরকার, এটা তোমাকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেম মনে রাখবো কি? মূলে, মেটাজাইলেম মধ্যে, শেষ, তাহলেই মনে থাকবে। আর আর এই যে ছোট যেটা, সেটা হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে আমরা বলতে পারি মূলে, প্রোটোজাইলেম, জাইলেম পরিধিতে, পরিধিতে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা কি কি লিখলাম? মূলে, মেটাজাইলেম মধ্যে, আর মূলে, প্রোটোজাইলেম পরিধিতে। এভাবে আমরা মনে রাখবো যে তুমি কেন্দ্রের দিকে কোনটা দিবা? বড়টা দিবা না ছোটটা দিবা? বড়টা দিবা, কারণ মেটাজাইলেমটা থাকে হচ্ছে মধ্যে। মূলে, মেটাজাইলেম মধ্যে, শেষ। এবং একবীজপত্রী মূলের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হয়ে থাকে 6-এর অধিক। এই জন্য আমি হচ্ছে গুনে গুনে এভাবে 6-এর অধিক ভাস্কুলার বান্ডেল দিছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো, এখানে ভেতরে কি থাকবে? কেন্দ্রের দিকে থাকবে হচ্ছে এরকম মজ্জা। এটা হচ্ছে মজ্জা। কেন্দ্রের দিকে এই যে সাদা যে অংশটা দিলাম, এটা হচ্ছে মজ্জা। এখন পরীক্ষার হলে তো তুমি এরকম রংধনু আঁকতে পারবা না, অবশ্যই তুমি পেন্সিল দিয়েই আঁকবা। এবং এই এটা কেন আমি আঁকলাম? কারণ তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, 1 নাম্বার। ওকে, আর তুমি অবশ্যই লেভেলিংটা খুব সুন্দর মতো করার চেষ্টা করবা, তাহলে দেখবা একদম ফুল মার্কস পাচ্ছ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মজ্জা। এটা হচ্ছে মজ্জা। এই মজ্জা থেকে এরকম কিছু মজ্জার রশ্মি বের হয়। কি বের হয়? এগুলো হচ্ছে মজ্জার রশ্মি বের হয়। তো এইগুলো হচ্ছে আমাদের মজ্জার রশ্মি। এই রেখা যেগুলো আঁকলাম সেগুলো কি? সেগুলো হচ্ছে মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি, ঠিক আছে? এই রেখাগুলো হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে এই তো হয়ে গেল, এটা তোমার একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, এবং একই সাথে তোমার কিন্তু সবগুলা বৈশিষ্ট্য সহ আমরা পড়লাম। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারলে কিন্তু এখনই একটা ডান লিখবা যে ভাই ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাণ্ডটা, আমি মূলটা একবার একটু রিক্যাপ করি। প্রথমে আমাদের মূলের যে বাইরের আবরণ সেটা হচ্ছে এপিব্লেমা, সেখানে থাকবে এককোষী মূলরোম, কারণ বহুকোষী থাকে কাণ্ডরোম, আর মূলরোম হয়ে থাকে এককোষী সবসময়। তারপরে আমাদের এই মূলে কোনো হাইপোডার্মিস বা অধতক থাকবে না,
আমরা পাবো অনেকগুলা স্তর বিশিষ্ট কর্টেক্স, ঠিক আছে, মূলে কর্টেক্সের সংখ্যা অনেক হয়ে থাকে। তারপরে পাবো হচ্ছে এন্ডোডার্মিস বা অন্তত্বক, এরপরে পাবো এক স্তরী পরিচক্র, তারপরে আমরা ওরিওভাস্কুলার বান্ডেল দিব, আমরা মূলে মেটাজাইলেম মধ্যে দিব, প্রোটোজাইলেম দিব হচ্ছে পরিধিতে, আর মজ্জা থাকবে, সুস্পষ্ট মজ্জা থাকবে, সুস্পষ্ট মজ্জার রশ্মি থাকবে। ঠিক আছে, মুখস্থ করা লাগলো না, সুন্দর মতো লজিক সহকারে এটা 2বার তুমি প্র্যাকটিস করবা, গুনে গুনে এটা 2বার প্র্যাকটিস করবা। এবং আমি এটা ইনসিস্ট করতে চাই, সত্যি কথা বলতে এটা তো রেকর্ডেড ক্লাস, তাই না? এবং আমি আসলে জানি না যে তোমরা ঠিকমতো ক্লাসটা করতেছো কিনা, সো তোমরা কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভিটি দেখাবা তোমাদের। এবং আমি এটা হোমওয়ার্ক দিলাম, যারা আমার এই ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখতেছো, যারা এটুক পর্যন্ত এই একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদটা আমার সঙ্গে সঙ্গে আঁকছো, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তোমরা একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদটা এঁকে রোড টু ডিএমসি গ্রুপে হচ্ছে শেয়ার করে দিবা। ভাইয়ার প্লেলিস্টটা হচ্ছে আমাদের যে কম্প্যাক্ট বায়োলজি ওয়ান শট সিকিউ প্লেলিস্টটা আছে, শেয়ার করবা। এটা ফ্রিতে আমরা দিচ্ছি তোমাদের জন্য, সো যত পারো তোমার সবার মধ্যে হচ্ছে ছড়াই দিও। ভাইয়াদের এই কষ্টটা যেন সবার মধ্যে একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এখানে আমার ক্লাস আছে, রিজু ভাইয়ের ক্লাস আছে, আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি যাতে তোমরা পরীক্ষার হলে দারুণ একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে ফাইন। এরপরে আমরা কই যাব? এরপরে আমাদের যেই ছবিটা আমরা এখন পড়ব সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ, এটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা এখন কোনটা নিয়ে পড়বো? এখন পড়বো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ, আমরা এখন এটা নিয়ে পড়াশোনা করব, একবীজপত্রীদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। ঠিক আছে, সুন্দর করে একইভাবে আমি ছবিটা আঁকবো, সবাই আমার সঙ্গে সঙ্গে ছবিটা হচ্ছে আঁকতে থাকো। ওকে, খেয়াল করি আমরা প্রথমে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো হচ্ছে সেম ভাবে আমরা একটু আঁকি। প্রথমে আমরা পাবো হচ্ছে কাণ্ডর বহিতক আমার আঁকতে হবে, তাই না? কাণ্ডের বহিতক আঁকতে হবে, তাহলে কাণ্ডের বহিতক আমি একটু আঁকি। এটা হচ্ছে আমার কাণ্ডের বহিতক, আমি জানি যে কাণ্ডের বহিতককে আমি বলে থাকি এপিডার্মিস। কাণ্ডের বহিতকে আমি কি বলবো? কাণ্ডের বহিতকে আমি বলে থাকি হচ্ছে এপিডার্মিস। তাহলে এটা কি আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, ওকে। এবার খেয়াল করো, কতে কাণ্ড কতে কিউটিকল, অতএব কাণ্ডে কি থাকে? কাণ্ডে এপিডার্মিসের উপরে থাকবে হচ্ছে কিউটিকলের একটা লেয়ার, এই জন্য উপরে দেখো কমলা রঙের আমি একটা কিউটিকলের লেয়ার দিয়ে দিব। ঠিক আছে, কমলা রঙের একটা কি দিলাম? কিউটিকলের লেয়ার দিয়ে দিলাম। এটা হচ্ছে কিউটিকল। কিউটিকল, ঠিক আছে, কিউটিকলের লেয়ার। মূলে কিন্তু কিউটিকল থাকবে না, কারণ মূলে যদি কিউটিকল থাকতো তাহলে মূল কিন্তু পানি, খনিজ লবণ ঠিকমতো শোষণ করতে পারতো না। ঠিক আছে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে তো এটার কোনো ভয় নাই, এই জন্য কাণ্ডে কিউটিকল থাকতে পারে। এবার খুব ইম্পর্টেন্ট একটা কথা, অনেকে কিন্তু এই একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম দিয়ে ফেলতে পারো, কোনোভাবেই দেয়া যাবে না। আমি এখানে একটা নোট করে দিই যাতে তোমরা সবাই নজরে থাকে ব্যাপারটা। মনে রাখবা যে কাণ্ডরোম এরা হয়ে থাকে নাম্বার 1 বহুকোষী। কাণ্ডরোম কিন্তু নাম্বার 1 হয়ে থাকে বহুকোষী, এবং এই কাণ্ডরোমটা পাওয়া যায় কোথায়? দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়। একবীজপত্রী কাণ্ডে আমি কিন্তু কাণ্ডরোম পাবো না। ঠিক আছে, তাহলে কাণ্ডরোম দেয়া যাবে না, দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা কাণ্ডরোম পাবো। ক্লিয়ার? আচ্ছা ফাইন। তাহলে এরপরে আমরা কি আঁকবো? যেহেতু কাণ্ড, সেহেতু আমরা মনে রাখবো যে এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে হাইপোডার্মিস। তো একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হাইপোডার্মিসটা হচ্ছে এরকম কেন আঁকতেছি? কারণ তারা হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষে নির্মিত, এজন্য একটু অনিয়মিত আকৃতির, ষড়ভুজাকৃতির, একটু গাঢ় কোষ প্রাচীর বিশিষ্ট তুমি এভাবে দিয়ে দিতে পারো।
ঠিক আছে, ওকে। তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে যেহেতু আমাদের একবীজপত্রী কাণ্ড, সেজন্য এরা হচ্ছে স্ক্লেরেনকাইমা নির্মিত হাইপোডার্মিস। স্ক্লেরেনকাইমা নির্মিত হাইপোডার্মিস, এটা আমি সুন্দর মতো লিখে দিলাম, কারণ দ্বিবীজপত্রী কাণ্ড তখন তুমি আঁকবা, তখন তুমি দেখবা কোলেনকাইমা কোষ, দ্বিবীজপত্রী কাণ্ডের হাইপোডার্মিস কোলেনকাইমা কোষ নির্মিত, একবীজপত্রী কাণ্ডের হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা কোষ নির্মিত। খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, যেহেতু আমরা কাণ্ড আঁকতেছি, তার মানে এদের কর্টেক্স হবে অল্প স্তর বিশিষ্ট। তার মানে আমরা অল্প বোঝানোর জন্য আমি 2টা স্তর দিলাম। পরীক্ষা খাতায় তুমি একটু বেশি স্পেস পাবা, মূল যখন আঁকবা তুমি 4টার বেশি 5টা 6টা 8টা স্তরও দিতে পারো কর্টেক্সে। কাণ্ডের ক্ষেত্রে তুমি 4-5টা স্তর পর্যন্ত দিতে পারো। যেহেতু আমি বোর্ডের মধ্যে আঁকতেছি, আমি কর্টেক্স 2 স্তর দেখাইলাম আর কি। ঠিক আছে, কর্টেক্স 2 স্তর দেখাইলাম। 4 স্তর বিশিষ্ট কর্টেক্সও হতে পারে কাণ্ডের ক্ষেত্রে, সমস্যা নেই। কিন্তু মেইন কথা, মূলের চেয়ে কাণ্ডে কর্টেক্সের স্তর সংখ্যা থাকবে কম, বা কর্টেক্সের সংখ্যা হবে কম। তাহলে এটা কি, এটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কর্টেক্স। এবার এবার আমরা কি খুঁজে পাবো, এরপরে আছে খুব ইম্পর্টেন্ট একটা কথায় আমি চলে আসছি, খুব ইম্পর্টেন্ট একটা কথা। একবীজপত্রী কাণ্ডে কোনো এন্ডোডার্মিস পাওয়া যায় না। একবীজপত্রী কাণ্ডে কোনো পরিচক্র পাওয়া যায় না। বুঝতে পারছো, একবীজপত্রী কাণ্ডে কোনো এন্ডোডার্মিস পাওয়া যায় না, একবীজপত্রী কাণ্ডে কোনো পরিচক্র কিন্তু আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, কোনো পরিচক্র আমরা কি পাবো না, কোনো পরিচক্র কিন্তু আমরা খুঁজে পাবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসো, এরপরে আমরা কি পাবো, এরপরে আমরা এখন ভাস্কুলার বান্ডেল আমাদের রাখতে হবে। সো আমাদের কোনো এন্ডোডার্মিস নাই, কিংবা আমাদের কোনো কিন্তু পরিচক্র নাই, আমাদের এখন জাইলেম আর হচ্ছে ফ্লোয়েমটা হচ্ছে আঁকতে হবে। ওকে, তো একবীজপত্রী কাণ্ড যেহেতু পড়তেছি, তার মানে এদের জাইলেম কিংবা ফ্লোয়েম এরা কোন ধরনের হবে, এরা হবে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তারা কোন ধরনের হবে, তারা হবে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। ঠিক আছে, সেটা হবে কি ধরনের, সেটা হবে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ধরনের। এবার আমরা একটু চিন্তা করি, নর্মালি একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে জাইলেমটা কি ধরনের হয়, আমার একটু হলুদ কালে নিতে পারি। জাইলেমটা হয়ে থাকে ভি আকৃতির। ঠিক আছে, জাইলেমটা কি আকৃতির হবে, জাইলেমটা হবে হচ্ছে আমাদের ভি আকৃতির। ওকে, এই বরাবর তুমি আরেকটা জাইলেম দিবা, এই বরাবর তুমি আরেকটা জাইলেম দিবা। তাহলে দেখো জাইলেমটা কি ধরনের হলো, ভি আকৃতির হলো না? এভাবে আমরা একটা ভি কল্পনা করতে পারি না, ভি আকৃতির জাইলেম। আর ফ্লোয়েমটা থাকবে হচ্ছে এই বরাবর, ফ্লোয়েমটা হচ্ছে এই বরাবর এরকম থাকবে হচ্ছে ফ্লোয়েমটা। ঠিক আছে, এই বরাবর থাকবে হচ্ছে ফ্লোয়েমটা। ওকে, আচ্ছা এবার দেখো, যেহেতু আমাদের এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো অ্যান্ডোডার্মিস বা পরিচক্র থাকে না, সেই জন্য ভাস্কুলার বান্ডেলটা এরকম বিচ্ছিন্ন অবস্থায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। ঠিক আছে, দেখতে পারতেছো একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডেলটা এরকম বিচ্ছিন্ন বা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এর আশেপাশে কিছু টিস্যু থাকে, এই টিস্যুগুলা হচ্ছে এদের দৃঢ়তা প্রদান করতে পারে, এই টিস্যুগুলা কি করতে পারে, এদের দৃঢ়তা প্রদান করতে পারে। এবং এখানে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে কোনো পরিচক্র অথবা অ্যান্ডোডার্মিস নাই, এই জন্য সুস্পষ্ট কোনো মজ্জা বা মজ্জার রশ্মিও আমরা খুঁজে পাবো না। এটাই হচ্ছে একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। এবার আরো কিছু বৈশিষ্ট্য আমি একটু লিখে দেখাই। এখানে লেভেলিংটা করার জায়গা আমি রাখি নাই আসলে, কারণ অনেকগুলো কথা লিখছি। তাহলে এটা হচ্ছে আমাদের জাইলেম, আর এটাকে আমি বুঝাইছি হচ্ছে ফ্লোয়েম।
ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম তো আমরা বুঝতে পারলাম, তাই তো? ওকে, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, জাইলেমের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা যে আমি ছোট যেগুলো আছে সেগুলাকে দিছি কোথায়, সেগুলা দিছি হচ্ছে আমি পরিধির দিকে রাখছি, আর বড়গুলোকে রাখছি হচ্ছে আমাদের কেন্দ্রের দিকে। কারণ কাণ্ডের ক্ষেত্রে আমরা কি পাই, কাণ্ডের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে জাইলেম হয়ে থাকে অ্যান্ডার্ক প্রকৃতির। কাণ্ডের ক্ষেত্রে আমাদের জাইলেম কিরকম হবে, অ্যান্ডার্ক প্রকৃতির। মনে রাখা খুব সহজ, কাণ্ডেও নয়ডো আছে, অ্যান্ডার্কেও নয়ডো আছে। আর অ্যান্ডার্ক মানে মূলের ঠিক উল্টা, মূলে মেটাজাইলেম থাকে কোথায়, মধ্যে। আর কাণ্ডের ক্ষেত্রে মেটাজাইলেম থাকবে পরিধিতে, এই আর কিচ্ছু না। ওই জন্য মেটাজাইলেমগুলো পরিধির দিকে দিছি, আর প্রোটোজাইলেমগুলো থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে। ঠিক আছে, তাহলে কাণ্ডে অ্যান্ডার্ক টাইপের গঠন থাকে। ওকে, অ্যান্ডার্ক মানে কি, অ্যান্ডার্ক মানে হচ্ছে কাণ্ডে মেটাজাইলেম থাকবে পরিধিতে। এই শেষ, এতটুকুই। তাহলে এভাবে আমরা সুন্দর মতো কি করতে পারি, আমরা এভাবে সুন্দর মতো আমাদের একবীজপত্রী কাণ্ডের যে অন্তর্গঠনের যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা আমরা সুন্দর মতো লেখার চেষ্টা করলাম। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা আশা করি যে এই ছবিটা তোমরা রাখতে পারবা। আমি একটা রিক্যাপ করি তাহলে আরো ইজি হবে। প্রথমে কাণ্ডের বহিত্বক, সেটা হচ্ছে আমাদের এপিডার্মিস। তারপরে যেহেতু কাণ্ডের বাইরে আমাদের কিউটিকল লেয়ার অবশ্যই থাকবে। স্ক্লেরেনকাইমা যে কোষ আছে সেটা নির্মিত বহিত্বক দেখা যায় বা হাইপোডার্মিস দেখা যায়। যদি এটা দ্বিবীজপত্রী কাণ্ড আমি আঁকতাম তাহলে কোলেনকাইমা কোষ নির্মিত হাইপোডার্মিস দেখাইতে হইতো। কর্টেক্সের সংখ্যা দেখো কম, মূলের তুলনায় কম স্তর বিশিষ্ট হবে কর্টেক্সটা। জাইলেম এবং ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেল হবে বদ্ধ সমপার্শ্বীয়। ওকে, এবং জাইলেম ফ্লোয়েম বিক্ষিপ্ত অবস্থায় কেন, কারণ একবীজপত্রী কাণ্ডে কোনো এন্ডোডার্মিস থাকে না, একবীজপত্রী কাণ্ডে কোনো পরিচক্র থাকে না। দ্বিবীজপত্রী কাণ্ডে কিন্তু বহুস্তরী পরিচক্র পাওয়া যায়, আমরা অলরেডি জানি। দ্বিবীজপত্রী কাণ্ডে কিন্তু কাণ্ডরম পাওয়া যাবে, একবীজপত্রী কাণ্ডে আমরা কাণ্ডরমও দেখাই নেই। ওকে, এই জন্য পরিবহন টিস্যুগুলা বিক্ষিপ্ত অবস্থায় আছে, এই হচ্ছে কথা। ক্লিয়ার? তো আমাদের নর্মালি পরীক্ষায় হলে দেখা যায় যে এই একবীজপত্রী মূল অথবা একবীজপত্রী কাণ্ড, এই দুইটা পড়ে গেলেই এখান থেকে আমাদের ছবি মোটামুটি হচ্ছে কমন পড়ে যায়। ঠিক আছে, এখন এর পাশাপাশি তোমাকে হুট করে পরীক্ষায় দিবে যে একবীজপত্রী কাণ্ড এবং একবীজপত্রী মূলের মধ্যে কিছু তফাৎ উল্লেখ করো, তাহলে তুমি ছবি দেখে দেখে তফাৎ লিখবা। ঠিক আছে, ছবি দেখে দেখে তফাৎ লিখবা যে কিরকম কি তফাৎ আছে, আমরা একটু একসাথে মিলাই। মূলে মূলরম থাকে কিন্তু একবীজপত্রী কাণ্ডে কোনো কাণ্ডরম থাকবে না। ওকে, একটা। তারপর মূলের যে বহিত্বক সেটা হচ্ছে এপিব্লেমা, কাণ্ডের বহিরাবরণ হচ্ছে এপিডার্মিস। তারপর একবীজপত্রী মূলে কোনো অধতক থাকে না, কিন্তু একবীজপত্রী কাণ্ডে তো আমরা স্ক্লেরেনকাইমা কোষ নির্মিত অধতক পাইছি। একবীজপত্রী মূলে কর্টেক্সে অনেকগুলো স্তর পাওয়া যায়, একবীজপত্রী কাণ্ডে কর্টেক্সে অল্প সংখ্যক স্তর থাকে। একবীজপত্রী মূলে এন্ডোডার্মিস থাকে, পরিচক্র থাকে, কিন্তু একবীজপত্রী কাণ্ডে কোনো এন্ডোডার্মিস বা পরিচক্র থাকবে না। একবীজপত্রী মূলে ভাস্কুলার বান্ডেল হচ্ছে অরীয় প্রকৃতির, তাই না? এবং এই মূলের মেটাজাইলেম থাকবে মধ্যে। ওকে, কারণ মূলের ক্ষেত্রে আমাদের জাইলেমের প্রকৃতি হচ্ছে এক্সার্ক প্রকৃতির, আর কাণ্ডের ক্ষেত্রে জাইলেমটা হচ্ছে এন্ডার্ক প্রকৃতির, যেখানে কাণ্ডে মেটাজাইলেম থাকে পরিধিতে। শেষ, এটা আমি আগেই বুঝাইছি, নতুন করে বোঝানোর কিছু নাই। একবীজপত্রী মূলে আমাদের সুস্পষ্ট মজ্জা এবং মজ্জারশি থাকে, কিন্তু একবীজপত্রী কাণ্ডে মজ্জা কিংবা মজ্জারশি নাই। ঠিক আছে, একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডেলটা দেখো বা জাইলেমটা দেখো, এরা ওয়াই অথবা ভি আকৃতির শেপে থাকে। এই ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একবীজপত্রী কাণ্ড এবং মূল, এবং এইটাই নর্মালি সচরাচর পরীক্ষায় বেশি পরিমাণে এসে থাকে। ওকে, তাহলে তারপরও আমি তোমাদের সুবিধার জন্য দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডের প্রস্থচ্ছেদটা সেটাও আমরা দেখে থাকি। চলো, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে যে প্রস্থচ্ছেদ সেটা আমরা একটু দেখে ফেলি। দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ আমরা এখন দেখব। দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ আমরা এখন দেখব। একবীজপত্রী কাণ্ড দেখে ফেলছি, একবীজপত্রী মূলও দেখে ফেলছি, এর আগে তো বাকিগুলো আমরা দেখলামই, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদগুলো। তাহলে এবার আসো দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদটা আমরা এখন দেখি, সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো সেইম ভাবে আমরা প্রথমে কি আঁকবো,
আমরা প্রথমে কাণ্ডের যে বহিরাবরণ সেই বহিরাবরণটা আঁকি। তাহলে কাণ্ডের যে বহিরাবরণ সেটা হচ্ছে আমাদের এপিডার্মিস। এপিডার্মিস, তাহলে এপিডার্মিসটা আমরা প্রথমে আঁকলাম। এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। এপিডার্মিস। তারপরে যেহেতু আমি কাণ্ড আঁকতেছি, এই জন্য অবশ্যই তার কি থাকবে, দ্বিবীজপত্রী কাণ্ড হোক একবীজপত্রী কাণ্ড হোক, কিউটিকল তো অবশ্যই থাকবে। কতে কাণ্ড কতে কিউটিকল, মূলে কোনো কিউটিকল থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কিউটিকল। কিউটিকল, ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কিউটিকল। এরপরে খেয়াল করো, এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডে বহুকোষী। যেন দেখো 1 2 3 বহুকোষী আমি এরকম কাণ্ডরও আঁকতেছি। ঠিক আছে, দ্বিবীজপত্রী কাণ্ডে কি থাকে, দ্বিবীজপত্রী কাণ্ডে হচ্ছে বহুকোষী, এরকম কি থাকে, বহুকোষী হচ্ছে কাণ্ডরোম থাকে। ওকে, তারপরে আমরা কি আঁকবো, তারপরে হচ্ছে আমরা কোলেনকাইমা কোষ নির্মিত, ঠিক আছে, কোলেনকাইমা কোষ নির্মিত কোলেনকাইমা কোষ নির্মিত আমরা হাইপোডার্মিস বা অধঃত্বক আঁকবো। আচ্ছা, তাহলে এটা কি আঁকলাম, এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডের কোলেনকাইমা নির্মিত হাইপোডার্মিস, কোলেনকাইমা নির্মিত হাইপোডার্মিস। ওকে, তারপরে যেহেতু আমি কাণ্ডই আঁকতেছি, তাহলে আমার কি করতে হবে, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রেও কর্টেক্সের সংখ্যা কমই দিতে হবে। তো আমরা জানি 4 স্তর বিশিষ্ট হতে পারে, বাট মূলের চাইতে কম হবে, এটা হচ্ছে মেইন কথা। আমি 2টাই দিলাম। এটা হচ্ছে আমাদের কর্টেক্স, এটা হচ্ছে আমাদের কর্টেক্স। ওকে, এরপরে এরপরে হচ্ছে মেইন খেলায় আমরা প্রবেশ করব। যেহেতু আমাদের দ্বিবীজপত্রী কাণ্ড নিয়ে আমরা পড়তেছি, একটু আগে আমরা পড়ছি যে একবীজপত্রী কাণ্ডে কোনো এন্ডোডার্মিস বা পরিচক্র থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা কি জানি, দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানি। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা কি পাইতে পারি, দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা এরকম বহুস্তরী, ঠিক আছে, এটাকে আমি একটু বহুস্তরী বানাই ফেলি, তাইলে এটাকে সরাই ফেলি, এটাকেও সরাই ফেলি, এটাকে আমি বহুস্তরী বানাই ফেলি। বহুস্তরী এরকম পরিচক্র পাবো। বহুস্তরী কি পাবো, বহুস্তরী হচ্ছে পরিচক্র পাবো। ওকে, বহুস্তরী পরিচক্র পাবো। একবীজপত্রী মূলে আমরা কিন্তু পরিচক্র পাইছিলাম, কিন্তু সেটা ছিল একস্তরী। আর একবীজপত্রী কাণ্ডে কিন্তু কোনো পরিচক্র থাকে না, আমরা জানি অলরেডি। কিন্তু দ্বিবীজপত্রী ক্ষেত্রে আমরা কি আঁকলাম, দ্বিবীজপত্রী ক্ষেত্রে আমরা আঁকলাম হচ্ছে বহুস্তরী পেরিসাইকেল। বহুস্তরী পরিচক্র। এই যে পরিচক্র আছে, এই পরিচক্রের বাইরে থাকবে হচ্ছে আমরা জানি এন্ডোডার্মিস। তাহলে এন্ডোডার্মিস দিয়ে দাও। তাহলে নীল কালি দিয়ে আমরা এন্ডোডার্মিস বুঝলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস বা অন্তত্বক। অন্তত্বক, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের অন্তত্বক গেল। এরপরে খেয়াল করো তুমি, আমরা জানি যে আমাদের কাণ্ডের মধ্যে দ্বিবীজপত্রী কাণ্ড যদি হয় তাহলে মুক্ত সমপার্শ্বীয়, তার মানে ক্যাম্বিয়াম থাকবে, জাইলেম ফ্লোয়েম একই সাথে থাকবে। তাহলে তুমি একই সাথে জাইলেম ফ্লোয়েম আঁকবো আমরা এখানে।
তাহলে নীল দিয়ে হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, মাঝখানে আমি হলুদ কালি দিয়ে বুঝাবো কি, মানে হচ্ছে ক্যাম্বিয়াম আছে, যেহেতু মুক্ত সমপার্শ্বীয় এই জন্য হলুদ কালি দিয়ে আমি ক্যাম্বিয়াম বুঝাইলাম। আর জাইলেমটাকে আলাদা করে বোঝানোর জন্য আমি একটু নীল মার্ক করে দিই। এটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমকে আলাদাভাবে যাতে আমরা বুঝতে পারি, এই জন্য নীল মার্ক করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো জাইলেম ফ্লোয়েম একসাথে আছে, মাঝখানে ক্যাম্বিয়াম আছে, তার মানে এরা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। আচ্ছা, যেহেতু দ্বিবীজপত্রী কাণ্ড, তারপর আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে সুস্পষ্ট মজ্জা মজ্জারসি দেখতে পাই। কারণ মজ্জা মজ্জারসি আমরা দেখতে পাই কখন, যখন পরিচক্র থাকে, যখন ভাস্কুলার বান্ডেলগুলো সাজানো গোছানো থাকে, তখনই আমরা এই মজ্জা মজ্জারসি সুস্পষ্টভাবে দেখতে পাই। তাহলে এবার মাঝখানে তুমি কি আঁকতে পারো, মজ্জা আঁকলা, মজ্জারসি আঁকলা, মজ্জা এবং হচ্ছে মজ্জারসি। এই হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ শেষ হয়ে গেল। বইয়ের মধ্যে এরকম প্রস্থচ্ছেদের ছবিটা দেয়া নাই, বইয়ের মধ্যে এরকম গোলাকার করে দেয়া আছে, বাট ওইটা আমাদের বুঝতে সমস্যা যদি হয় আমরা এভাবে আঁকতে পারি, কোনো সমস্যা নেই, লজিক ঠিক থাকলেই হবে আমাদের। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ড, এবার তোমার যেখান থেকে তোমার পার্থক্য দিক না কেন, মূল কাণ্ডের পার্থক্য তুমি অজস্র পার্থক্য বলতে পারবা, একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ডের পার্থক্য বুঝতে পারবা। যেমন দেখো, একবীজপত্রী দ্বিবীজপত্রী কাণ্ডের পার্থক্য তোমার পরীক্ষায় আসলো, তাহলে তুমি বলবা যে প্রথম কথা, দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা বহুকোষী কাণ্ডরোম থাকে, একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম থাকে না। দ্বিবীজপত্রী কাণ্ডের যেই অধতক বা হাইপোডার্মিস সেটা কোলেনকাইমা নির্মিত, আর একবীজপত্রী কাণ্ডে সেটা স্ক্লেরেনকাইমা নির্মিত। গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, কর্টেক্স সংখ্যা সমান সমান থাকবে, সমস্যা নাই। একবীজপত্রী কাণ্ডে অন্ততক থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডে অন্ততক থাকে। একবীজপত্রী কাণ্ডে পরিচক্র থাকবে না, দ্বিবীজপত্রী কাণ্ডে পরিচক্র থাকবে। তারপরে একবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডেলগুলা মানে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে, কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডেলগুলা গুচ্ছাকারে সুন্দরভাবে সজ্জিত থাকে। ওকে, একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল বদ্ধ সমপার্শ্বীয়, আর দ্বিবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল মুক্ত সমপার্শ্বীয়। একবীজপত্রী কাণ্ডে কোনো সুস্পষ্ট মজ্জা দেখা যায় না, দ্বিবীজপত্রী কাণ্ডে মজ্জা পাওয়া যায়। একবীজপত্রী কাণ্ডে সুস্পষ্ট কোনো মজ্জা রশ্মি থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডে সুস্পষ্ট মজ্জা রশ্মি আছে। কতগুলা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের যতগুলা সিকিউ প্রশ্ন আছে সবগুলা সিকিউ প্রশ্ন আমরা এভাবে আলোচনা করলাম। ওকে, আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা নিয়ে তোমরা ভয় পাবা না, একটু লজিক সহকারে পড়ার চেষ্টা করবা। ভাইয়া যে স্পেসিফিক্যালি পয়েন্টগুলোর কথা বললো, এই পয়েন্টগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো খাতায় থাকলে দেখবে একদম সলিড নাম্বার তোমার চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখবা যে ভাইয়া ভালো লাগছে, ভাইয়া ডান, ক্লাসটা আমি করে ফেলছি। আর হোমওয়ার্ক কি তোমাদের জন্য, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পরীক্ষায় আসে, একবীজপত্রীদের মূলের প্রস্থচ্ছেদের ছবিটা আঁকবা। এটা হচ্ছে সবার উদ্দেশ্যে আমার হোমওয়ার্ক থাকলো, প্লিজ তোমাদের প্র্যাকটিসও হবে, মানে এবং আরেকজনের জন্য উপকারে আসবে ব্যাপারটা। আরেকজন যখন দেখবে যে তুমি ছবি আঁকছো, তখন ওদের মনে হবে যে আমারও তো পার্টিসিপেট করা উচিত, এবং এটা ফ্রি ক্লাস সবার জন্য। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এরকম আরও ক্লাস আসবে ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্তই থাক। অনেকেই হয়তো বা জানো যে আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 6.0, সেখানে আমরা কিন্তু মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়াই, এবং দুরন্ত প্রয়াস 6.0তে যারা অ্যাডমিট থাকবা তারা এইচএস 26 ব্যাচের সামনে যত অ্যাডমিশন কোর্স আসবে সব কিছুতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা তোমরা অবশ্যই। সেটা রিভিশন কোর্স হোক, এক্সাম ব্যাচ হোক, কিংবা মেইন কোর্স হোক, সব কিছুতে পেয়ে যাবে একদম ফ্রি অ্যাক্সেস। তাহলে এখনই জয়েন করে ফেলো। দ্য মেইন বইটা আমাদের লাইন বাই লাইন ক্লাসের মধ্যে আমরা পড়াই দিচ্ছি, সেগুলো পড়ে ফেলো। শিওর শর্ট জিপিএ কোর্স ফ্রিতে পেয়ে যাবা তোমরা, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ম্যাথ, আইসিটি, ইংরেজি সবগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস হবে। ওকে, খুবই উপকারে হবে তোমাদের। তাহলে ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই। আমরা আজকে টিস্যু তন্ত্রের ওয়ান শট সিকিউ ক্লাসটা নিলাম। নেক্সটে কোন ক্লাসটা তোমরা চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো থাকো সবাই, দোয়া করো আমাদের জন্য, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।